আসসালামু আলাইকুম। আমরা এমএফএস এর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এই অধ্যায় থেকে দেখব। এই অধ্যায়ের উম, গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি আছে, অনেক খুব জটিল অধ্যায় না, সহজ অধ্যায় এটা। এই প্রশ্নগুলি আমরা একটু, মোট 28টি প্রশ্ন আছে। তো আমরা এখান থেকে অনেক প্রশ্নই আমরা বানিয়ে লিখতে পারবো। অনেক প্রশ্ন বলতে আমরা এমএফএস এর প্রায় আমরা বানিয়ে লিখতে পারবো আর কি। তো বানিয়ে লেখার জন্য আমরা যে মূল মূল পয়েন্ট গুলো আলোচনা করি আর কি। আচ্ছা, অধ্যায়ের নাম হচ্ছে, এখানে প্রথমে আছে আর্থিক প্রতিষ্ঠান কি। আর্থিক প্রতিষ্ঠান বলতে আমরা, আপনি আমি যেটা বুঝি, যেখানে অর্থের সাধারণত লেনদেন হয়, অর্থে আর্থিক সেবা সাধারণত যেখানে প্রদান করা হয়, ব্যাংক, বীমা, এনজিও, নন ব্যাংকিং কিছু প্রতিষ্ঠান আছে, এগুলো হচ্ছে আমাদের কাছে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। তো সেটা আমরা একটু সাজিয়ে লিখবো যে আর্থিক প্রতিষ্ঠান হলো এমন প্রতিষ্ঠান যা ব্যক্তি, ব্যবসায়, সরকারকে আর্থিক পরিষেবা প্রদান করে। তার আর্থিক পরিষেবা প্রদান বলতে আমরা ডিপোজিট গ্রহণ, ঋণ প্রদান, এই জিনিসগুলো করে থাকি, তাই না? এই প্রতিষ্ঠানটি ঋণ গ্রহীতা এবং ঋণদাতাদের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে, অর্থনীতির তহবিল প্রবাহ সহজতর করে। তাহলে আমরা আর্থিক প্রতিষ্ঠান বলতে, এটা আমরা বাহ্যিকভাবে যে জিনিসটা জানি সেই বিষয়টা এখানে আলোচনা করব। যে ব্যাংক, বীমা, বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান, আরো এরকম বিভিন্ন, তারপর ক্রেডিট ইউনিয়ন, এরকম আরো বিভিন্ন প্রতিষ্ঠান থাকতে পারে যারা অর্থের সাথে সম্পর্কিত সেবা প্রদান করে থাকে। আচ্ছা, এটা আমরা বানিয়ে দেখতে পারবো। তারপর আছে আর্থিক প্রতিষ্ঠান কত ধরনের, এটা আমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন। আর্থিক প্রতিষ্ঠান দুই ধরনের, একটা হচ্ছে ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, আর একটা হচ্ছে নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান। তো আর্থিক প্রতিষ্ঠান এই দুই ধরনের, ব্যাংকিং এবং নন ব্যাংকিং। ব্যাংকিং বলতে যেগুলো ব্যাংকিং কার্যক্রম যেটাতে পরিচালিত হয়, সেটা হচ্ছে ব্যাংকিং প্রতিষ্ঠান, যেটা আমরা, আপনি আমি যেখানে কাজ করি সেখানে। আর নন ব্যাংকিং প্রতিষ্ঠান যেখানে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয় না, কিন্তু আর্থিক বিভিন্ন প্রকার ইনস্ট্রুমেন্ট ক্রয় বিক্রয় হয়। হ্যাঁ। উম, আচ্ছা, তো তাহলে ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, বিএফআই, ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান সেই সমস্ত প্রতিষ্ঠান যা ব্যক্তি, ব্যবসায় এবং সরকারি প্রতিষ্ঠানগুলোকে আর্থিক সেবা আহ, প্রদান করে থাকে। এই প্রতিষ্ঠানগুলি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত হয়, যা বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশে ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের উদাহরণ নিম্নরূপ: বাণিজ্যিক ব্যাংক, উন্নয়ন ব্যাংক, ইসলামী ব্যাংক। অর্থাৎ আমরা যে ব্যাংকগুলোতে কাজ করি আমরা, সেটা হচ্ছে ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, অর্থাৎ মোট কথা ব্যাংকিং সেবা প্রদান করে থাকে। আর যারা ব্যাংকিং সেবা প্রদান করে থাকে না, আহ, সেটা হচ্ছে আমাদের কাছে নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, যে বীমা কোম্পানি, লিজিং কোম্পানি, বিনিয়োগ কোম্পানি, এই ধরনের প্রতিষ্ঠানগুলো হচ্ছে আমাদের নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান। আচ্ছা, এই দুটোর মধ্যে পার্থক্য দিতে বললে কিন্তু আমরা দিতে পারবো এখান থেকে। হ্যাঁ, যে ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান এবং নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে যদি পার্থক্য চাই আমাদের, আমরা চার পাঁচটা পার্থক্য দিতে পারবো। ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান সেবা, ব্যাংকিং সেবা প্রদান করে, আর নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ব্যাংকিং সেবা দিতে পারে না। এরা চেক ইস্যু করতে পারে, এরা চেক ইস্যু করতে পারে না। অ্যাকাউন্ট ওপেন করতে পারে, অ্যাকাউন্ট ওপেন করতে পারে না। এইরকম ভাবে আমরা পার্থক্যগুলো আমরা দিতে পারবো। আচ্ছা, তো ডিসকাস দ্য ফাংশন অফ ব্যাংক, এটা ব্যাংকের কার্যাবলী চেয়েছে। তো ব্যাংকের কার্যাবলী আমরা আলোচনা করুন। তো ব্যাংকের কার্যাবলী কি? আমানত গ্রহণ, ঋণ প্রদান, ক্রেডিট কার্ড ইস্যু, মানে যে কাজগুলো আমরা করে থাকি, তাই না? এগুলো আমরা লিখতে পারবো। এটা স্কিপ হয়ে গেলাম। কেন আমরা কেন আমরা নন আহ, আর্থিক প্রতিষ্ঠান দায়বদ্ধতার বিরুদ্ধে চেক লিখতে পারি না?
অর্থাৎ নন ব্যাংকিং প্রতিষ্ঠানে আমরা চেক লিখতে পারি না। ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে না। আর্থিক প্রতিষ্ঠানের সকল মধ্যস্থতা কার্যক্রমের পূর্ব শর্ত। আমরা ব্যাংকিং কার্যক্রম যে করি, আমাদের ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য আমাদের পূর্ব শর্ত কি কি থাকতে হবে, অর্থাৎ আপনার ব্যাংক যে কার্যকর ভূমিকা রাখছে বা রাখবে, এর জন্য আপনার ব্যাংকে কি কি প্রয়োজনীয় বিষয় থাকতে হবে: পর্যাপ্ত ক্যাপিটালাইজেশন, নিয়ন্ত্রক সম্মতি, বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রক সম্মতি অনুযায়ী কাজ করতে হবে, সঠিক ঝুঁকি ব্যবস্থাপনা, তথ্য প্রযুক্তি পরিকাঠামো, দক্ষ কর্মী বাহিনী, বাজার জ্ঞান। তো এটা এছাড়াও আপনার আরো পয়েন্ট দিতে পারেন এখানে। এই আর্থিক প্রতিষ্ঠানে সকল মধ্যস্থতা কার্যক্রমে এই যে পয়েন্টগুলো আলোচনা করা আছে, এটা ছাড়াও পয়েন্টগুলো বানিয়ে দেওয়া যায়, অনেক পয়েন্ট আছে যেটা আমরা বানিয়ে দিতে পারি। হ্যাঁ। আর্থিক মধ্যস্থতাকারী থাকা সত্ত্বেও আমাদের বাজারে এত আর্থিক মধ্যস্থতাকারী থাকা সত্ত্বেও কেন ব্যাংকগুলি আদৌ প্রয়োজন হয়? হ্যাঁ, ব্যাংকে কেন প্রয়োজন? তো আমাদের আর্থিক প্রতিষ্ঠান এত থাকা সত্ত্বেও মানুষ কেন ব্যাংকে আসে? তো ব্যাংকে আমানত গ্রহণ, ঋণ প্রদান, এই জিনিসগুলো কিন্তু অনেক আর্থিক প্রতিষ্ঠানও করে থাকে। আমানত গ্রহণ, ঋণ প্রদান অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানও করে থাকে। অর্থ প্রদান প্রক্রিয়া অর্থ প্রদান প্রক্রিয়া এটাও করে থাকে। সুদের হার, কারেন্সি। কিন্তু এখানে আমাদের উম তাদের সাথে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সাথে মানে আমাদের আর্থিক মধ্যস্থতাকারীদের সাথে আমাদের পার্থক্য হচ্ছে আমাদের বৃহত্তর যে ঋণ প্রদান বা বৃহত্তর যে আমরা ডিপোজিট গ্রহণ, ঋণ প্রদান, এই জিনিসগুলো আমরা এখানে করে থাকি। করতে পারি, যেটা আমাদের অন্য আর্থিক প্রতিষ্ঠান করতে পারে না। কারণ একজনকে 5 কোটি 10 কোটি টাকা আপনি লোন দিবেন, অন্য আর্থিক প্রতিষ্ঠান, অন্য মধ্যস্থতা কারবারি সেটা করতে পারে না, কিন্তু ব্যাংক সেটা করতে পারে। ব্যাংকে পর্যাপ্ত ঋণ প্রদান, পর্যাপ্ত ডিপোজিট গ্রহণ, পর্যাপ্ত মূলধনায়ন, এই জিনিসগুলো আমরা এখানে দেবো। সুদের হার অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে আমাদের ব্যাংকের সুদের হার কম হয়। কারেন্সি এখানে আমরা কারেন্সি কনভার্ট করতে পারি, মানে বিনিময় করতে পারি বা রূপান্তর করতে পারি। আমরা চেক ইস্যু করতে পারি, যারা অন্যান্য মধ্যস্থতা কারবারি পারে না, চেক ইস্যু করতে পারে না। ঋণ সৃষ্টি করতে পারি, যা অন্যান্য গুলা পারে না। এই ধরনের পয়েন্টগুলো আমরা বানিয়ে দেবো। অর্থাৎ আপনার উম, ধরুন অন্যান্য আর্থিক মধ্যস্থতা কারবারি, ধরুন আপনার এই জিনিসটা ভাববেন যে ধরুন এনজিও, আর হচ্ছে ধরুন ব্যাংক, আপনার ব্যাংক। তাহলে মানুষ এনজিওতে যাবে না, আপনার ব্যাংকে কেন আসে? তাহলে ওর তুলনায় আপনার এখানে কি কি সুবিধা থাকতে পারে, আপনার এখানে কি কি সুবিধা থাকতে পারে সেই বিষয়গুলো এখানে আমরা আলোচনা করব। যে 5 কোটি 10 কোটি টাকা লোন তো এনজিও দেবে না। তার মধ্যে হচ্ছে এনজিও তো চেক ইস্যু করতে পারে না, এনজিও তো অ্যাকাউন্ট ওপেন করতে পারে না। হুম। এনজিও তো পিওডার ওপেন ওপেন করতে পারে না। এই জিনিসগুলো আমরা এখানে দেব। এই জন্য আমাদের কাস্টমারদের অর্থাৎ গ্রাহকদের ব্যাংক প্রয়োজন আর কি। এই হাই পয়েন্ট গুলো আমরা তুলে ধরবো। এটি আর্থিক ব্যবস্থায় ব্যাংক ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের তাৎপর্য সম্পর্কে অর্পিত পর্যবেক্ষণ নীতি। এখানে পর্যবেক্ষণ নীতি, আমাদের দুইটা নীতি আছে এখানে। এটা অর্পিত পর্যবেক্ষণ নীতি, অর্থাৎ এটাতে ডেলিগেটেড মনিটরিং থিওরি, এটা এভাবে বাংলাদেশে লেখা আসতে পারে, ডেলিগেটেড মনিটরিং থিওরি।
যেটা অর্পিত পর্যবেক্ষণ তথ্য। আহ, অর্পিত মনিটরিং তথ্য ব্যাখ্যা করে কেন আধুনিক সমাজে ব্যাংকগুলি বিদ্যমান এবং একটি আর্থিক ব্যবস্থায় তাদের তাৎপর্যকে জোর দেয়। এই তথ্য অনুসারে ব্যাংকগুলি আমানতকারী এবং ঋণগ্রহীতার পক্ষে অর্পিত মনিটর হিসেবে কাজ করে। আর্থিক ব্যাংকের আর্থিক তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করার ক্ষমতা তাদের ঋণগ্রহীতাদের ঋণযোগ্যতা মূল্যায়ন করতে এবং খেলাপি হওয়ার ঝুঁকি কমাতে দেয়। আচ্ছা, এটা আরেকটা তথ্য আছে। অর্থনীতিতে ব্যাংকের মধ্যস্থতা ও অর্থ প্রদানের ভূমিকা আলোচনা করো। মধ্যস্থতা কারবারি হিসেবে আমরা এই বিষয়টা ধরবো, অর্থনীতিতে ব্যাংকের মধ্যস্থতা। মধ্যস্থতা বলতে আমরা কি বুঝি? যে আমরা ব্যাংক গ্রাহকের কাছ থেকে, এক গ্রাহকের কাছ থেকে ডিপোজিট গ্রহণ করে আরেক গ্রাহকের কাছ থেকে কাছে পৌঁছে দেই। অর্থাৎ এই গ্রাহকের টাকা আরেক গ্রাহককে দিচ্ছে, মাঝখানে আমরা মাতব্বরি করতেছি। এই মাতব্বরির নাম হচ্ছে ব্যাংক। এই মাতব্বরিটাই হচ্ছে মধ্যস্থতা কারবারি। তাহলে এটা সে কথা এখানে বলছে যে অর্থনীতিতে ব্যাংকের মধ্যস্থতা, অর্থ প্রদানের একটা আলাদা আসতেছে মধ্যস্থতার ভূমিকা। তাহলে এ কি করে, ব্যাংক কি করে, যে আরেকজনের টাকা আমানত গ্রহণ করে সেই টাকাটা আরেকজনকে ঋণ প্রদান করে, দুজনকে আইনের মাধ্যমে সুরক্ষিত রাখে। ব্যাংক দুজনকে কি করে, আইনের মাধ্যমে সুরক্ষিত রাখে। সে কথাগুলো এখানে লেখা আছে। কিছু লেখা নেই। আর পেমেন্ট, পেমেন্ট অর্থনীতিতে ব্যাংকের অর্থ প্রদানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে আমাদের বর্তমানে পেমেন্ট ব্যবস্থা ছাড়া, ব্যাংকের পেমেন্ট ব্যবস্থা ছাড়া বর্তমানে ব্যবসা বাণিজ্য অচল বলা যায়। যে ব্যবসা বাণিজ্য সচল রাখার জন্য, একটি দেশের অর্থনীতি সচল রাখার জন্য ব্যাংকের পেমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে ব্যাংক চেক বা নগদ টাকার মাধ্যমে পেমেন্ট করে থাকে। এই কথাগুলো আমরা একটু ঘুরে পেঁচিয়ে লিখবো আর কি। হ্যাঁ, 2-4 লাইন লিখতে হবে। পেমেন্ট বলতেই তো আমরা চেকের মাধ্যমে করে থাকি, নগদ টাকার মাধ্যমে করে থাকি, অথবা ফান্ড ট্রান্সফার করে থাকি, তাই না? তো এই কথাটা এখানে লিখবো। এবং এই পেমেন্ট ছাড়া আমাদের অর্থনীতি কখনোই সচল থাকবে না, যদি পেমেন্ট ব্যবস্থা না থাকে। আর এক্ষেত্রে আমাদের অর্থনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মধ্যস্থতা কারবারি হিসেবে এবং পেমেন্ট হিসেবে। তো বিষয়টা ফুটে তুলতে হবে যে মধ্যস্থতা কারবারি হচ্ছে ঋণ, ডিপোজিটের কাছ থেকে ডিপোজিট নেই এবং ঋণ গ্রহীতার কাছ থেকে ঋণ প্রদান করি। এই জিনিসটা এখানে ফুটে তুলতে হবে। আর এখানে ফুটে তুলতে হবে যে আমরা নগদ টাকা, চেকের মাধ্যমে, অথবা আমরা ফান্ড ট্রান্সফার করে থাকি। ফান্ড ট্রান্সফারের বিভিন্ন পদ্ধতি আছে, আরটিজিএস, বিএফটিএন, এই জিনিসগুলো এখানে শব্দগুলো আমরা উচ্চারণ করবো। এবং এই ট্রান্সফার বা অর্থ প্রদান ছাড়া কিন্তু আমাদের অর্থনীতি একবারে অচল, আমাদের ব্যবসা বাণিজ্য একবারে অচল। এই জিনিসটা এখানে ফুটে তুলতে হবে পেমেন্টের মধ্যে। তাহলে আপনি আহ ভালো মার্ক পাবেন। অর্থনীতিতে ব্যাংকের এজেন্সি এবং নীতি ভূমিকা ব্যাখ্যা করুন। এগুলি কি অর্থনীতিতে মূল ব্যাংকিং ভূমিকা উপস্থাপন করে? তাহলে আমরা এখন অর্থনীতিতে বিভিন্ন এজেন্সি, মানে ব্যাংকের জন্য বিভিন্ন এজেন্সি ও বিভিন্ন নীতি প্রয়োগ করে থাকি। এগুলো কি অর্থনীতিতে মূল ব্যাংকিং ভূমিকা উপস্থাপন করে? হ্যাঁ, এগুলো উপস্থাপন করে। এখানে বলা হচ্ছে ব্যাংকগুলি আর্থিক লেনদেন সহজতর এবং ব্যক্তি ও ব্যবসাকে ঋণ প্রদান করে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থনীতি, তাদের এজেন্সি এবং নীতি উভয় ভূমিকা রয়েছে। এজেন্সি ভূমিকা, ব্যাংকের এজেন্সি ভূমিকা সঞ্চয়কারী এবং ঋণগ্রহীতার মধ্যস্থতা কারবার হিসেবে তাদের কাজকে বোঝায়। ব্যাংকগুলি সঞ্চয়ীদের কাছ থেকে আমানত গ্রহণ করে এবং এই
তহবিলগুলোকে ঋণ গ্রহীতার ঋণ গ্রহীতাদের ঋণ এবং অন্যান্য ধরনের ঋণ প্রদানের জন্য ব্যবহার করে। এভাবে তারা তাদের অতিরিক্ত সঞ্চয় আছে তাদের কাছ থেকে তহবিল চ্যানেল করতে বা তহবিল স্থানান্তর করতে সাহায্য করে, এবং যাদের বিনিয়োগ বা খরচের উদ্দেশ্যে তহবিল প্রয়োজন হয়। এই মধ্যস্থতা ফাংশন সঞ্চয় উৎপাদনশীলতার বিনিয়োগ, এত কিছু লেখার দরকার নেই। আমরা ব্যাংকগুলো কি করি, এজেন্সির ভূমিকা এখানে পালন করি। আমরা এজেন্সি যেমন একজন মানে সাহায্যকারীর ভূমিকা আমরা এখানে পালন করি, যে একজনের কোনো কিছু নিয়ে আমরা আরেকজনকে হেল্প করি, মাঝখানে আমরা কমিশন বা মাঝখানে আমরা লাভ পেয়ে থাকি, এরকম। তো এখানে এজেন্সির ভূমিকাও আমাদের ব্যাংক, ঠিক এর আগে যেমন মধ্যস্থতার যে ভূমিকাটা দেখলাম, ওই ওই রকম ভূমিকা আর কি। আর নীতির ভূমিকা এখানে, নীতি তো অবশ্যই আছে, যে ব্যাংক অবশ্যই একটা নিয়ম নীতি মাফিক চলে। আমাদের বাংলাদেশ ব্যাংকের যে রুলস এবং রেগুলেশন আছে, সেই রুলস রেগুলেশন অনুযায়ী আমাদের চলতে হবে। তা না হলে সব ব্যাংক বা আমাদের বেশিরভাগ ব্যাংকই করাপ্টেড হয়ে যাবে। কারণ নীতির মধ্যে থাকলে অবশ্যই আহ, আমরা একটা নির্দিষ্ট ছকে আমরা আমাদের অর্থ গ্রহণ এবং অর্থ প্রদান সেবা আমরা দিতে পারি কাস্টমারকে। না হলে আমরা বিভিন্ন দুর্নীতির মধ্যে জড়িয়ে যাব। এই জন্য আমাদের নীতি প্রয়োজন। এই নীতি যদি থাকে, তাহলে অর্থনীতিতে স্ট্রিক্টলি ভাবে আমরা সরলীকরণ বা এক অ্যালাইন ভাবে একই অ্যালাইনে আমরা সবগুলো ব্যাংক কাজ করতে পারবো। তো অবশ্যই নীতি প্রয়োজন। আমাদের কোনো ব্যাংক সুদ দিবে হয়তো ডিপোজিটের উপর 20%, কোনো ব্যাংক দিচ্ছে 10%, কোনো ব্যাংক দিবে আবার 5%, তাহলে তো হবে না, তাই না? এই যে এত এত ডিফার তো হবে না, তাই না? এত এত ডিফার হবে না। এই জন্য বাংলাদেশ ব্যাংক হয়তো একটা রুল নিয়ম করে দিবে যে 10%-এর বেশি নেওয়া যাবে না। কারণ 20% যারা নতুন ব্যাংক আসবে তাদের রেট অবশ্যই বেশি হবে, পুরাতন ব্যাংক যারা আসবে তাদের রেট অবশ্যই কম হবে। তাহলে সেই অনুযায়ী কিন্তু আমাদের দেখা যাচ্ছে ব্যাংকের মধ্যে আরো কনফ্লিক্ট বেড়ে যাবে। এই জন্য আমাদের নীতি প্রয়োজন, যে সবসময় একটা সুদের হারের নীতি, এখানে এত পার্সেন্টের বেশি নেওয়া যাবে না, এইরকম। এখানে আমরা শুধু সুদের হারের ক্ষেত্রে না, আমাদের ডিপোজিটের ক্ষেত্রে, মূলধন জমা রাখার ক্ষেত্রে, বাংলাদেশ ব্যাংকে মূলধন জমা রাখার ক্ষেত্রে, এই জিনিসগুলোর ক্ষেত্রে আমরা এখানে বিভিন্ন নীতি আছে। সেই নীতি পদ্ধতিগুলো আমরা মেনে চলি, যার ফলে আমরা স্মুথলি ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারি। রিস্ক আরবিট্রেজ, এই জিনিসটা আমাদের একটু দেখতে হবে। আহ, ব্যাংকের মধ্যস্থতা কি ঝুঁকি সালিসি বা রিস্ক আরবিট্রেজ হিসেবে বিবেচনা করা যেতে পারে? এর মানে কি? এখন আচ্ছা, পিওই ক্লাস এই যে এখনই হবে আমাদের, এখনই করবো। ব্যাংকের ঝুঁকি সালিসির ধারণাটি একটি আহ, ব্যাংক যে সুদের হারে টাকা ধার করে এবং যে হারে টাকা ধার দেয় তাদের মধ্যে পার্থক্য সুবিধা নেওয়ার অনুশীলনকে বোঝায়। ব্যাংকগুলি আমানতকারীদের কাছ থেকে অপেক্ষিত কম সুদের হারে টাকা ধার করে এবং তারপর উচ্চ সুদের হারে ঋণ গ্রহীতাদের ধার দেয় বা ঋণ দেয়। এই দুটির মধ্যে পার্থক্য হলো নেট সুদের মার্জিন হিসেবে পরিচিত। এটি ব্যাংকের লাভের প্রতিনিধিত্ব করে। যাই হোক, এই মুনাফা ব্যাংকের জন্য ব্যাংকগুলিকে অবশ্যই একটি নির্দিষ্ট স্তরের ঝুঁকি গ্রহণ করতে করতে হয়। উদাহরণস্বরূপ, যদি কোনো ব্যাংক কোনো ঋণ গ্রহীতাকে অর্থ ধার দেয় যে পরবর্তী ঋণে খেলাপি হয়ে যায়, তাহলে ব্যাংক ঋণের পুরো পরিমাণ পুনরুদ্ধার করতে পারবে না। এই ঝুঁকি কমাতে ব্যাংকগুলি বিভিন্ন ঝুঁকি ব্যবস্থাপনা কৌশল ব্যবহার করে, যেমন ঋণ পোর্টফোলিও বৈচিত্র্যকরণ, ক্রেডিট বিশ্লেষণ, সমান্তরালকরণ। তো বিষয় এরকম যে আমরা বিভিন্ন জায়গায় যখন বিনিয়োগ করে থাকি, বিনিয়োগের ক্ষেত্রে আমাদের আহ, দেখা যাচ্ছে যে উম, আমরা খেলাপি বা ডিফল্ট হতে পারে কাস্টমার। সেক্ষেত্রে আমরা কোন একক জায়গায় বিনিয়োগ না করে, আমরা ব্যাংকগুলোকে কোন একক খাতে বা একক জায়গায় বিনিয়োগ না করে আমরা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করতে পারি। এর মধ্যে থাকে পোর্টফোলিও বৈচিত্র্যকরণ, ক্রেডিট বিশ্লেষণ করতে পারি, সমান্তরালকরণ আমরা করতে পারি। আচ্ছা, ব্যাংকিং এর ঝুঁকি সালিসি শব্দটি একটি নির্দিষ্ট স্তরের বা রিস্ক আরবিট্রেজ নির্দিষ্ট স্তরের ঝুঁকি অনুমান করে মুনাফা অর্জনের অনুশীলনকে বোঝায়। তারপর সম্ভাব্য ক্ষতি
কমানোর জন্য সেই ঝুঁকি পরিচালনা করা। তাহলে আমরা একটা নির্দিষ্ট ঝুঁকি অনুমান করে মুনাফা অর্জনের অনুশীলন করাকে বোঝায়। আমরা এই ঝুঁকি অনুমান করা এই জিনিসটা আমরা দেখে আসি যে আমরা ব্যাংক যে ঝুঁকি না নেই, রিস্ক আর্বিট্রেজ বা রিস্ক, কি বলে ওটাকে, রিস্ক অ্যাপিটাইট যদি ব্যাংকে না থাকে তাহলে সেই ব্যাংক মুনাফা অর্জন করতে পারবে না। প্রত্যেকটা লোনের ক্ষেত্রে আমরা রিস্ক অ্যাপিটাইট গ্রহণ করে থাকি, বা ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে গিয়ে রিস্ক অ্যাপিটাইট বা ঝুঁকি গ্রহণ করে করে থাকি। তাহলে ঝুঁকি অনুমান করে তারপরে আমরা লোন দেই। আমরা জানি কাউকে ঋণ দিলে তার মধ্যে সেটার মধ্যে ঝুঁকি রয়েছে। তাহলে ঝুঁকি জানা সত্ত্বেও আমরা সেই ঝুঁকিটা গ্রহণ করে আমরা তাকে লোন দিচ্ছি আমাদের লাভের আশায়। তাহলে এই যে ঝুঁকি গ্রহণ করে আমরা লাভের আশায় যে তা মুনাফা অর্জনের উদ্দেশ্যে তাকে যে লোন দিলাম, এর নামই হচ্ছে ঝুঁকি সালিস বা রিস্ক আর্বিট্রেজ। সবশেষে বলা হচ্ছে ব্যাংকগুলি আমানতকারী এবং ঋণগ্রহীতার মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে। এটি নির্দিষ্ট স্তরে ঝুঁকি অনুমান করে নির্দিষ্ট স্তরে ঝুঁকি অনুমান করে প্রত্যেকটা গ্রাহকের জন্য একটা নির্দিষ্ট ঝুঁকি অনুমান আছে, এবং এটি কার্যকরভাবে পরিচালনা করে মুনাফা অর্জন করে। এই প্রক্রিয়া ব্যাংকিং রিস্ক আর্বিট্রেজ নামে পরিচিত। আচ্ছা, আমরা ইকোনমিক্স দেখবো। আর সিম্পল ডিপোজিট মাল্টিপ্লেয়ার, এটা আমরা দেখবো, কালকে দেখবো। সরল গুণ, সরল আমরা গুণ বলতে কি বুঝি, এটা অনেক বড় অধ্যায়, কিন্তু আমরা বানিয়ে লিখতে পারবো। এই যে প্রবাসী ব্যাংকের বৈশিষ্ট্য কি, এই জিনিসগুলো আমরা এখান থেকে বানিয়ে লিখতে পারবো। আমরা এটা আগামীতে দেখবো যখন দেখবো ইকোনমিক্স।